দেখছেন এটি নিউজ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে। এখানে প্রতিদিনই আমরা কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। আমাদের আজকের বিষয় হচ্ছে প্রকৃতি। দর্শক, আমরা সবাই জানি প্রকৃতি যখন বাংলাদেশকে কিছু দান করেছে তাতে কার্পণ্যবোধ করেনি, সেটা সমুদ্র হোক, নদী হোক কিংবা হাওর হোক। প্রকৃতি যখন আমাদেরকে কিছু দেয় তখন তার যত্ন নিতে হয়, তাকে রক্ষা করতে হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সামনে এমন অনেক কিছু চলে আসে যেগুলো নিয়ে আমাদের যখন সচেতন হওয়ার কথা ছিল আমরা হয়তো তখন হইনি। আমরা আজকে কথা বলবো এমনই একটি জায়গা নিয়ে যেটি আমাদের কাছে সবার কাছে পরিচিত এবং খুব বাংলাদেশের খুব সুন্দর একটি জায়গা, যেখানে যাওয়ার জন্য সমস্ত পর্যটক যারা আছেন তারা সবসময় চেষ্টা করেন অন্তত একবার হলেও ওই জায়গাটি ঘুরে দেখার জন্য। কথা বলছি টাঙ্গুয়ার হাওর নিয়ে, যার অস্তিত্ব সংকট এখন অনেকটাই হুমকির মুখে। আর এই ব্যাপারে কথা বলতে আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আপনার কাছে শুরুতেই আমরা আসলে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের রামসার 3টি সাইট আছে, হাকালুকি হাওর, সুন্দরবন আর টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর হচ্ছে রামসার দ্বিতীয় সাইট এবং টাঙ্গুয়ার হাওরকে কিন্তু 1999 সালে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে। তো যে জায়গাটিকে 1999 সালে ক্রিটিক্যাল বলে ঘোষণা করা হলো, এখন আমরা আছি 2025 সালে। এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও এখনও এই জায়গাটি, একই জায়গাটি কেন ক্রিটিক্যাল অবস্থাতেই রয়ে গেল? জেলা প্রশাসক হিসেবে আপনার কি মনে হয়, কি কারণ থাকতে পারে এর পেছনে? টাঙ্গুয়ার হাওর নিয়ে যদি আমরা কথা বলি, টাঙ্গুয়ার হাওরে যদি আমরা একটা রিসোর্স, যে রিসোর্সটা নিয়ে, যে সম্পদটা নিয়ে কথা বললে পরে বোঝা যায় টাঙ্গুয়ার হাওর সুস্থ আছে কিনা, সেটা হচ্ছে মৎস্য সম্পদ। 2008 থেকে 10-এর মধ্যে IUCN এর একটা প্রতিবেদন বলে যে এইখানে 5.5 হাজার থেকে 6.5 হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হইত, এবং এই মাছের কারণে লোকজন নাকি নৌকা নিয়ে চলতে পারতো না এবং মাছের কোনো কমতি ছিল না। এখন কিন্তু সেই অবস্থা নাই। এর নানাবিধ কারণ আছে এই অবস্থা থেকে আমাদের এই অবনতি। তার মানে অন্যতম কারণ হচ্ছে আমাদের বিলগুলো অনেকাংশে ভরাট হয়ে গেছে। পানি ধরে রাখতে পারতেছে না। যেখানে হয়তো 8 মাস থেকে 10 মাস পানি থাকতো বিলগুলোতে, এখন সেখানে এপ্রিল মাসে 1.5 থেকে 2 ফিট পানি থাকে। তো আমি বলবো যে এই যে সংকট, জলাধারের যে সংকটটা আছে, এইটাই মূল কারণ এই রকম হওয়ার। আর মানুষের চাপ বেড়েছে, আমাদের জনসংখ্যা বাড়ছে, আমাদের টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রমও বাড়ছে। এই কারণে আমার আমার মনে হয় যে এইটাই মূল কারণ, মানুষের অর্থনৈতিক চাপ, কার্যক্রম বৃদ্ধি পাওয়া এবং হাওরগুলো ভরাট হয়ে যাওয়া। এই দুই কারণেই মূলত হাওরের এই সংকটাপন্ন অবস্থা। আপনি পাখি এবং মাছের কথা বলছিলেন। আমরা জানি যে হচ্ছে টাঙ্গুয়ার হাওর হচ্ছে এমন একটি জায়গা যেখানে অসংখ্য প্রজাতির মাছ আছে, পাখি আছে এবং বিরল প্রজাতির মাছও কিন্তু এখানে আছে। 2018 সালের যে পাখির শুমারি, সেটা অনুযায়ী কিন্তু টাঙ্গুয়ার হাওরে জলচর পাখির সংখ্যা ছিল 60,000। কমতে কমতে সেটা এখন এসে দাঁড়িয়েছে 23,000-এ এবং মাছের পরিমাণও কমছে এবং অতিথি পাখিও কিন্তু শীতকালে এখানে আসে। তো এই ব্যাপারে হচ্ছে জেলা প্রশাসন কি ব্যবস্থা নিতে পেরেছে, কিংবা কারণগুলো হিসেবে আপনারা কি কি নির্ণয় করতে পেরেছেন যে এই কারণে পাখি এবং মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে? অর্থনীতি কর্মকাণ্ডই মূল কারণ, যেমন ট্যুরিজমের একটা কারণ। ট্যুরিজম যেভাবে হচ্ছে, যেভাবে এই ধরনের ট্যুরিজম হওয়া উচিত উন্নত দেশে যেরকম হয়, সেই ট্যুরিজম আমরা পাচ্ছি না। আমাদের হয়তো শিক্ষার লেভেলটাও ওই পর্যায়ে না, এটাও একটা কারণ হতে পারে। কারণ আমি ওইখানে যাব পাখি দেখতে, জলের শব্দ শুনতে, এই ধরনের যে নেচারাল, প্রকৃতির সাথে একাত্ম হয়ে যে পর্যটনটা, প্রকৃতির সাথে মিশে যাওয়া, এটা এখানে হচ্ছে না। আর পাখি যে কমে যাওয়াটা, এটা এই এই ধরনের অনিয়ন্ত্রিত এবং কি বলে ইরেশনাল, আমাদের যে ট্যুরিজমটা হচ্ছে, এটারই মূলত ফলশ্রুতি হচ্ছে আমাদের পাখি সহ অন্যান্য জীববৈচিত্র্য হ্রাস পাওয়া। জেলা প্রশাসন, আমি দায়িত্ব গ্রহণ করি সেপ্টেম্বরের পরপরই আপনারা জানেন আমাদের যে পাখির আগমন ঘটার মৌসুম শুরু হয়ে যায়। তবে যেটা এই বছর হয়েছে, এই বছর একজন প্রথমবার পাখি শিকার করার পরে লাইভ করছে ওইটা যাওয়ার পরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদপুরকে বলি যে ওনার বিরুদ্ধে কোনো মোবাইল কোর্ট হবে না, ওনার বিরুদ্ধে আমরা মামলা করব। পুলিশ ওনাকে মামলা করবে এবং আদালতে যেতে যেতে উনি বুঝবে যে প্রকৃতিকে ধ্বংস করার অভিপ্রায় নিলে পর তার শাস্তিটা কি হয়। সেই আদালতে যাবে আসবে, এটা একটা শাস্তি, এবং
আদালত যে রায় দেয় আমরা আশা করতেছি এতে শাস্তি হবে, এটা আরেকটা শাস্তি হবে যেটা একটা ইনস্ট্যান্স হিসেবে মানে সবার কাছে থাকবে যে না, টাঙ্গুয়ার হাওরে কোনো। আমরা আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, ট্যুরিজমের কথা আপনি বলছিলেন যে অনিয়ন্ত্রিত ট্যুরিজম, গত 22 জুন রাতে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাউস বোটের চলাচলের উপরে। তো হাউস বোট তো আসলে হাওরে চলাচল করারই কথা না, সেখানে অনেক বছর ধরে কিন্তু হাউস বোট চলাচল করছে। তো সেই এক পাখি শিকারের ঘটনাতেই কি প্রশাসনের মনে পড়লো যে এখন হাউস বোট চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি? আমাদের তো কোনো জায়গা থেকে শুরু করা লাগবে, আমরা শুরু করলাম। এটা হয়তো মানে আগে থেকে আমরা শুরু করলাম না, এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন আগে থেকে এই প্রশ্নটা করা হলো না। তবে আমরা যেহেতু শুরু করতেছি, আমরা জনগণের কাছে প্রত্যাশা করি তারা যেন যে ট্যুরিজমটা করেন তারা যেন একটু নিয়ন্ত্রিত থাকেন। যে ধরনের সৌন্দর্য এখানে আছে সেই ধরনের সৌন্দর্য অবলোকন করার জন্য উচ্চ শব্দে গান শোনার জন্য দরকার পড়ে না। এর জন্য এটা রাস্তাতেই করা যায়। টাঙ্গুয়ার হাওর এই অবাধ জলরাশির মধ্যে আপনি উচ্চ শব্দে গান শুনে মানে উপভোগ করবেন, এটা খুবই মানে ইরেশনাল এবং মানে আমার বোকা বোকা মনে হয়। আর আমরা এই বছর যে যেটা বললেন, আমরা টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় যেখানে সবচেয়ে বেশি লোক সমাগম হয় এবং ওইখানে আমাদের খুব সুন্দর একটা করজ বন আছে। ওই করজ বনের মানে হাউস বোটটা প্রথমে ধাক্কা দেয় করজ বনের মাটিতে। তার মানে করজ বনের যে করজ গাছ আছে, হিজল গাছ আছে, তার তলা থেকে মাটিগুলো সরে যায়। তো আমরা দেখলাম যে এটা যদি আমরা না করি তাহলে পরে এই বনটা ধ্বংসপ্রাপ্ত হবে এবং প্রকৃতির যে সৌন্দর্য, করজ বনের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা হয়তো 2 বছর 4 বছর পরে আর কেউ দেখতে পাবে না। আমরা মূলত আমাদের এই হাউস বোট নিয়ে এবং হাউস বোটের চলাচল নিয়ে আপনার কাছ থেকে আরো কিছু জানবো, কিন্তু এই মুহূর্তে আমাদেরকে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। আমরা এখন যাচ্ছি বিরতিতে, ফিরে এসে আমরা আবার যুক্ত হব টাঙ্গুয়ার হাওরে হাউস বোটের চলাচল নিয়ে। দর্শক, বিরতি থেকে ফিরে আবার আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টে। আমরা আজকে কথা বলছি টাঙ্গুয়ার হাওর নিয়ে। টাঙ্গুয়ার হাওর যে অস্তিত্ব সংকটে আছে সেটা নিয়ে আমরা কথা বলছি। ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক, সুনামগঞ্জ, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যেটা নিয়ে কথা বলছিলাম বিরতির আগে, যে হাউস বোটের চলাচল নিয়ে। হাউস বোট কিন্তু বিগত অনেকগুলো বছর ধরেই টাঙ্গুয়ার হাওরে চলছে। যেহেতু এটা চলারই কথা না, তাহলে অনুমোদনগুলো কিভাবে আসলো? এটিকে সরকারিভাবে অনুমোদন দেওয়া হয়েছিল হাউসবোটগুলো চলাচলের ব্যাপারে? না, কাউকে কখনোই অনুমোদন দেয়া হয় নাই এবং তা কেউ কোনো হাউসবোট ওনার্স আমাদের কাছে অনুমোদন চাইও নাই। তো মানে এইটা যেহেতু আপনার পাবলিক প্রপার্টি, পাবলিক রিসোর্স, সবাই মানে অ্যাক্সেস তো থাকেই। কোনো ধরনের নীতিমালাও এখন নাই। আমরা জেলা প্রশাসন থেকে একটা পর্যটন নীতিমালা করেছিলাম, সেটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে, পর্যটন মন্ত্রণালয়, তাদের কাছে শেয়ারও করা হয়েছে এই নীতিমালাটা। তো আমাদের অনুরোধ ছিল যে ওনরা আমাদের এই নীতিমালাটা ওনরা জারি করে দিত, তাহলে পরে আমরা এনফোর্স করতে পারতাম। আমরা মাঠ প্রশাসনে যারা আছি আমরা সাধারণত নির্বাহ করি, আমরা পলিসি প্রণয়ন করি না। এইটা একটা সমস্যা। এই কারণে আমরা আসলে আমাদের প্রণীত নীতিমালা আমরা এক্সারসাইজ করলে একটু অন্যরকম হয়। এই কারণে আমরা এই কাজটা থেকে বিরত আছি আপাতত। তবে আমরা বিভিন্ন ধরনের ডিরেকশন, বিভিন্ন ধরনের আপনারা মানে যেহেতু আইন হচ্ছে গিয়ে শৃঙ্খলা সরকারের পলিসি ঠিকভাবে পালন করা হচ্ছে কিনা এই জায়গাটা যেহেতু আছেন, তো পর্যটকবাহী যে ট্রলারগুলো সেখানে যাচ্ছে হাওরে, সেগুলো কি মাইক নিয়ে যাচ্ছে কিনা, তারা কি চিপসের প্যাকেট ফেলছে কিনা, শ্যাম্পুর প্যাকেট ফেলছে কিনা, ডাল ভাঙছে কিনা, কোর জোনের ভেতরে চলে যাচ্ছে কিনা, এই জায়গাগুলো আপনারা কিভাবে তদারকি করছেন তাহলে এখন এই মুহূর্তে? দেখেন, টাঙ্গুয়ার হাওরে পর্যটন খুব ইন্টেন্সিভ পর্যটন হয় শুক্র, শনি এবং লম্বা ছুটিতে। এই সময় আমাদের স্থানীয় যে প্রশাসন, উপজেলা প্রশাসন আছে, তারা মানে নিয়মিত টহল দেয় এবং এই ধরনের কার্যক্রম হলে উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং অন্যান্য নির্বৃত্তিমূলক কার্যক্রম গ্রহণ করে থাকেন। এটা আমাদের নিয়মিত কার্যক্রমের একটা অংশ। আচ্ছা, টাঙ্গুয়ার হাওরের ভেতরে কিন্তু অনেকগুলো হাওর, এটার ভেতরে কিন্তু অনেকগুলো গ্রাম আছে এবং এই গ্রামের যত মানুষ আছে এবং আশেপাশের যত মানুষ আছে, তাদের জীবন ও জীবিকা কিন্তু এই হাওরের সাথে খুবই ক্লোজলি রিলেটেড। তো তাদেরকে আপনারা এই হাওরকে বাঁচানোর জন্য, হাওরকে টিকে রাখার জন্য তাদেরকে আপনারা সাথে নিয়ে কোনো কাজ করছেন কিনা? জেলা প্রশাসনের তরফ থেকে তাদেরকে সাথে নিয়ে, যারা পর্যটক আছে, একসাথে মিলে কাজ করার কোনো প্ল্যান কি আপনাদের আছে কিনা? হ্যাঁ, এটা মানে আমাদের একটা মানে ইকোলজিক্যাল কমিটি আছে, যে কমিটিতে যে হাওর কেন্দ্রিক যে গ্রাম আছে, এই গ্রামগুলা
এই কমিটির সদস্য এবং উপজেলা নির্বাহী স্থায়ীভাবে উপজেলা পর্যায়ে সভাপতি এবং জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়েও এই কমিটি আছে, কো ম্যানেজমেন্ট কমিটি। সেটা সেটা যেহেতু আছে, এখানে যখন আপনারা দেখবেন যে হচ্ছে কেউ নিয়ম মানছে না কিংবা হচ্ছে হাওড়ার জন্য বিপজ্জনক কোনো কাজ যখন হয়ে যাচ্ছে, সেটার জন্য সাথে সাথে কোনো শাস্তি বা কোনো কিছুর বিধান কি আপনারা রাখছেন কিনা, বা কি করছেন আপনারা যখন দেখলেন যে এটা হওয়ার কথা নয় সেরকম কোনো ঘটনা যদি সেখানে ঘটে যায়, কেউ যদি নিয়ম ভঙ্গ করে, সেক্ষেত্রে কি ব্যবস্থা? দেখেন, এই এই বছর প্রথম আমরা কি করলাম যে এইখানে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক অনেক বাণিজ্যিক হাঁসের চাষ হয়, আমরা হাঁসগুলোকে সরাই দিলাম, বাধ্য করলাম ওনাদের সরে যেতে। এখানে মহিষ চারণা করা হয়, গো চারণা করা হয়, এটা আমরা সরাইলাম, বন্ধ করলাম। এই ধরনের কার্যক্রম কিন্তু আমরা মানে নিয়মিত প্রতিনিয়তই পালন করি। তারপরে মানে হাওর কেন্দ্রিক যে জনগোষ্ঠী আছে, মানে আপনি যদি মানে কোনোদিন যেয়ে থাকেন তাহলে দেখবেন যে এরা অর্থনৈতিক ভাবে কিন্তু খুবই মানে মানে দারিদ্র্য সীমার মধ্যে বাস করা জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী। এদের এই বছর প্রথমবার মে মাস থেকে জুন মাসের 26 পর্যন্ত একটা মানে মৎস্য ধারণ নিষিদ্ধ একটা পিরিয়ড করার কথা ছিল। আমরা আশা করতেছিলাম এটা হবে, এবং এটা হলে পরে আমরা ওনাদের হাওর ও এমএস চালু যদি করা যেত, কিছু খাদ্য সহায়তা যদি দেওয়া যেত, তাহলে পরে আমরা ওনাদের অর্থনীতিতে সাপোর্টও দিতে পারতাম এবং হাওরকে বাঁচানোর জন্য আমরা কিছু মানে খুব স্ট্রিক্ট হতে পারতাম যে আপনাদের তো আমরা জীবিকার একটা ব্যবস্থা করে দিচ্ছি, আপনি এই সময়ের জন্য অন্তত হাওরে মাছ আহরণ এবং অর্থনৈতিক কার্যক্রম বন্ধ রাখেন। কিন্তু সেটা আপনার কাছে আরো একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে হাওর এত সুন্দর এবং বর্ষায় আসলে হাওরের সৌন্দর্য এত বেড়ে যায়, না দেখে থাকাটা আসলে খুব কঠিন। এবং সারা বাংলাদেশের মানুষ যেমন সেখানে বেড়াতে যায়, ইন্টারন্যাশনাল পর্যটকরাও যারা আছেন তারাও কিন্তু এখানে আসেন, আন্তর্জাতিক পর্যটক যারা আছেন। তো হাওরের বৈশিষ্ট্য রক্ষা করে কিভাবে হাওরকে ঠিক রাখা যায়, এ ব্যাপারে আপনারা কি কোনো জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্ল্যান আপনারা সাজিয়েছেন কিনা, বা কি কি পদক্ষেপ আপনারা নেবেন, সে ব্যাপারে যদি একটু জানাতেন আমাদের। আমি দায়িত্ব নেওয়ার পরই আমাদের একটা এনজিও আছে, সিএনআরএস। তো ওরা ওই নেচার কনজার্ভ করার জন্য কার্যক্রম করে থাকে। তো ওদের বললাম যে আমার এই হাওরে কতটা বোট সাস্টেনেবলি মানে চলাচল করতে পারে, এরকম একটা স্টাডি যদি আপনারা করে দিতেন। তা ওনারা রাজি হলো যে এই স্টাডিটা ওনারা করে দিবে। তো এই স্টাডিটা যদি হইতো আমরা একটা বেজ লাইন পাই, তাহলে পরে অন্যান্য কার্যক্রম সম্পাদন করা আমাদের জন্য খুব সহজ হইতো। কিন্তু আমাদের আপনি জানেন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো ফাইন্যান্সিং বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের প্রত্যেকেরই অর্থের উৎস বন্ধ হয়ে গেছে। এই কারণে সিএনআরএস আর এই কার্যক্রম করতেছে না। এখন আমরা অন্য কোনো যদি মানে এনজিও কিংবা কোনো প্রতিষ্ঠান থেকে বেশিও যারা এই কাজটা করতে পারে, আমরা এই কাজটা করতে চাই যে টাঙ্গুয়ার হাওরে what is the sustainable number of boats that can fly around safely, এই ধরনের একটা মানে আমরা স্টাডি চাই একটা, যেটার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি যে না এটা বেশি হয়ে গেছে, এখন আর অনুমোদন দেওয়া হবে না, এইসব জায়গায় যাওয়া যাওয়া যাবে না। তবে আপনি যদি মানে আইইউসিএন এর টাঙ্গুয়ার হাওর ম্যানেজমেন্ট প্ল্যান ফ্রেমওয়ার্ক আছে, এটা যদি করা হয়, এটা যদি ফলো করা হয়, এটা খুব গুড একটা মানে ডকুমেন্টস। এই ডকুমেন্টস অনুযায়ী আমাদের মানে কার্যক্রমটা হাতে নেওয়া টাঙ্গুয়ার হাওর বাঁচানোর জন্য। আপনি যে কথাটা বলছিলেন যে আপনারা চাচ্ছেন যে হচ্ছে একটা পরিসংখ্যানের মতো করতে, যেখানে কতগুলো সাস্টেইনেবল বোট আসলে চলাচল করতে পারে প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখে, তাহলে বিজ্ঞপ্তি অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাউস বোট চলাচলে নিষেধাজ্ঞা জারি করা আছে। তো যখন আপনাদের মনে হতে পারে যে, যদি আপনাকে একটু ভুল ধরিয়ে দেই, দেখেন আমাদের বিজ্ঞপ্তিটা যদি আপনি পড়েন, আমরা চাইছি যে কোর এরিয়া এবং ওইখানে যে ওয়াচ টাওয়ারটা আছে, যেটা লোকজনের জন্য না আমাদের জন্য, আমরা দেখবো কোন জায়গায় বেআইনি কাজ হয় সেটা দেখার জন্য, ওই সব জায়গাগুলোতে আমরা যান চলাচল বন্ধ করে দিয়েছি, অন্য কোনো কিছু না। মানুষের ভিড় কিন্তু ওই জায়গাটাতে সবচেয়ে বেশি থাকে, এই কারণেই আমরা ওই জায়গাটা বন্ধ করে দিচ্ছি, কারণ ওইটা একেবারে কোর এরিয়ার পাশে ওই এলাকাটা। আমরা চাই না যে ওইখানকার ডিস্টার্বটা কোর এরিয়াতে ট্রান্সমিটেড হোক, এটা আমরা চাচ্ছি না। তাহলে আপনার কাছে ব্যাপারে সর্বশেষ প্রশ্ন যেটি আমার আছে সেটা এখন যে এই মুহূর্তে তাহলে পর্যটকদের সেখানকার প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য কি কি ব্যবস্থা আপনারা রেখেছেন, তাহলে যাতে হাওড়ের পরিবেশও ঠিক থাকে এবং পর্যটক যারা আছেন তারাও যাতে সুন্দরভাবে হাওড়ের প্রকৃতি উপভোগ করতে পারে। আপনি যে কথাটা বলতেছিলেন যে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য আসলে মানে অসাধারণ সৌন্দর্য, এত সুন্দর জায়গা বাংলাদেশে আমার বিশ্বাস কোথাও নাই এই ধরনের সৌন্দর্য। তো এইটা যদি কেউ যদি একটা চুপচাপ নৌকাতে বসে থাকে এবং পানির শব্দ শুনে, জ্যোৎস্না দেখে, পাখির উড়ে যাওয়া দেখে, বাদুড়ের চলাচল দেখে,
এইটা দেখার জন্যই তো সুন্দর একটা মানে জায়গা এটা। এর জন্য আপনি যদি পাটলাই নদী ধরে নীলাদ্রির দিকে যান, ট্যাকের ঘাটের দিকে যান, এর দুই পাশে করজ বন, পানির যে সৌন্দর্য, এটা তো অসাধারণ সৌন্দর্য। এর জন্য তো মানে উচ্চ শব্দে গান, পানিতে মানে টিউব নিয়ে ঝাঁপাই পড়া, অশ্লীল নৃত্য করা, এইসবের তো দরকার পড়ে না। আপনাকে তো আমরা অনুরোধ করবো আপনার মাধ্যমে যেন মানে পর্যটকরা একটু সংযত আচরণ করেন। আমরা আমাদের কৃষ্টি কালচারও এই ধরনের আচরণের সাথে যায় না। আমরা আমাদের ঐতিহ্য এবং আমাদের যে শিকড়, এটা যদি মনে রাখি, তাহলে আমার বিশ্বাস এই ধরনের কার্যক্রম বন্ধ করা সম্ভব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং টাঙ্গুয়ার হাওর নিয়ে এত বিস্তারিতভাবে কথা বলার জন্য। আমরা আশা করব যে আপনাকেও টাঙ্গুয়ার হাওর যাতে হচ্ছে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে এবং তার স্বমহিমায় ফেরত যেতে পারে এবং আজীবন যাতে এভাবেই থাকতে পারে। দর্শক, আমরা কথা বলছিলাম টাঙ্গুয়ার হাওর নিয়ে, বাংলাদেশের ট্যুরিজম নিয়ে এবং এর প্রাকৃতিক পরিবেশ নিয়ে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আয়োজনে।